রাতের জন্য রেডি হও, রাতের ছাড়টা কিন্তু তুমি পাবে না। বলেই ঈশান ওয়াশরুমে চলে গেল আর জুথি নিজের গায়ের ওপর কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ল। মনে মনে বেশ কিছুটা লজ্জাও পেল। এই প্রথম ঈশান তার এত কাছে এসেছিল। ভাবতে গেলেও যেন শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম শিকদার সাহেব। জি, কেমন আছেন? আব্দুল মামুনের তীক্ষ্ণ কথায় আদিল রাগে রিডি করে উঠল। আশেপাশে প্রেস মিডিয়া দেখে শান্ত গলায় আস্তে ধীরে বলল, তোমাকে আমি দেখে নেব ইডিয়েট। তুমি আদিল শিকদারের পেছনে পড়ে নিজের অনেক বড় ক্ষতি করলা। অনেক পস্তাতে হবে তোমাকে। আব্দুল মামুন কিছুটা অবাক হওয়ার নাটক করেই বললেন, এ কি বলছেন আদিল শিকদার? আমরা তো আইনের লোক, আমরা তো কোনো কারণ ছাড়া তো শুধু আপনার পিছনে পড়ে থাকবো না, তাই না বলেন? আদিলের তীক্ষ্ণ উত্তর। আমার ভাইয়ের যদি কিছু হয় আমি এক একটাকে গুলি করে মারবো। আব্দুল কিছুটা সিরিয়াস হয়ে বলল, আপনার ভাইয়ের যা হবার তা তো অলরেডি হয়ে গেছে, টেনশন করবেন না। এখন শুধু টপ করে সোজা উপরে চলে যাবেন। দুঃখ হচ্ছে আপনার জন্য, এত কষ্টর পরেও নিজের ভাইকে বাঁচাতে পারলেন না। আদিলের বাকি রইল না একে একে ধুই মিলাতে। তার মানে এইগুলো ইরার কাজ। ইরা তো ফোনটা নাই, কিভাবে কি করলো সব যেন মাথার উপর দিয়ে গেল। কিভাবে কি হলো ভাবতে থাকে আদিল। তার মাঝেই আব্দুল মামুন বলে উঠল, আমার মনে হয় কেউ ইচ্ছা করে আপনার ভাইয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। সমস্যা নাই, আপনি মাইন্ড করবেন না। হয়তো তার গাড়ির ব্রেক ফেল হয়েছিল, নয়তো সে নতুন গাড়ি চালাতে পারতো না আর কি। চিন্তা করবেন না, আইনের লোক আছে তো আপনাদের পাশে সাহায্য করার জন্য। আব্দুল আদিলের এক মুহূর্তে ইচ্ছে করলো মামুনের বুকে গুলি চালিয়ে দিতে। আদিল অল্প হেসে বলল, আসছিস তাই না আগুনে ঘি ঢালতে? আব্দুল মামুন যেন পরের কথাটা শুনল না। আদিলের থেকে বেশ দূরে চলে গিয়ে বসলো, পায়ের উপর পা তুলে। আদিল লক্ষ্য করলো সবকিছু, কিন্তু কিচ্ছু বলল না। এই মুহূর্তে ঝামেলা করার ইচ্ছা নেই তার, নয়তো তাকে এই মুহূর্তে শ্বশুরবাড়ি ঘুরিয়ে নিয়ে আসতো। আইসিওর সামনে দাঁড়িয়ে আছে আদিল আর আশরাফ শিকদার। আইসিওর ভেতর থেকে কয়েকজন ডক্টর বেরিয়ে আসলেন। আদিল এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি অবস্থা এখন রোগীর? ডক্টর ফাইল চেক করতে করতে বললেন, প্লিজ আপনারা আমার চেম্বারে আসেন, বসে কথা বলি। ডক্টর ফাইল চেক করে খুব স্বাভাবিকের ন্যায় বললেন, রোগীর যে ক্রিটিক্যাল অবস্থা, বেঁচে থাকবে হয়তো আশা করা যায়, তবে প্যারালাইজ হয়ে বেঁচে থাকবে। আমার মনে হয় এরকম ভাবে বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা। আদিল শান্ত গলায় বলল। আচ্ছা, আমরা যদি দেশের বাইরে নিয়ে যাই তাহলে কেমন হয়? ডক্টরের সহজ সরল স্বীকারোক্তি। আপনারা চাইলে নিয়ে যেতে পারেন, আমি নিষেধ করব না, তবে আমার পার্সোনালি মনে হয় কোনো লাভ হবে না, আরো রিস্ক বেড়ে যাবে। আপাতত মাসখানেক তো হসপিটালে থাকতেই হবে। এখন আপনারা যা ভালো মনে করেন। আদিল আর কথা বাড়ালো না, উঠে দাঁড়ানো। আশরাফ শিকদারকে নিয়ে সোজা পায়ে বেরিয়ে আসলো হসপিটাল থেকে। আব্দুল মামুন পিরো বিষয়টা খেয়াল করলো। হসপিটাল থেকে বের হওয়ার সাথে সাথে প্রেস মিডিয়া ঘিরে ধরলো। স্যার স্যার সবার এমন চিল্লাচিল্লি দেখে আদিল বেশ বিরক্ত হলো। পুলিশ যেন তাদেরকে আটকাতেও পারছে না, তাই আদিল বেশ চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনাদের? প্রশ্ন থাকলে শান্তভাবে করেন, এমন অসভ্যের মতো চিল্লাচিল্লি করছেন কেন? আদিলের কথা সবাই বেশ অপমানিত বোধ করলো আর এক এক করে সবাই প্রশ্ন করতে লাগলো। স্যার, আপনার ভাইকে কে বা কারা মেরেছে কিছু জানতে পারলেন? আপনাদের কি ব্যক্তিগত কোনো শত্রু আছে? আদিল কিছুটা অল্প হেসে উত্তর করলো, না, এখনো পর্যন্ত কারা মেরেছে আমার ভাইকে তার সন্ধান এখনো পাইনি। আর হ্যাঁ, আমাদের ব্যক্তিগত শত্রু থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? আদিল ব্যাস এতটুকু বলে চলে আসলো গাড়িতে আশরাফ শিকদারকে নিয়ে। আশরাফ শিকদার কিছুটা চিন্তিত গলায় বললেন, কে করতে পারে এমন? আমার তো এমন শত্রু ছিল না। তোমার কি কাউকে সন্দেহ হয় মাই সান? কলেজের এক সাইড করে গাড়ি রেখে দাঁড়িয়ে আছে কলি আর আদিব। কলি কলেজের ভেতর প্রবেশ করতে চাইলে আদিব নিষেধ করে আর বলে, রিমঝিমকে নিয়ে তারপর কলেজের ভেতরে যা। যদি রিমঝিম আবার হারিয়ে যায় তখন আবার আমার কি হবে? কলি ফিক করে হেসে দিয়ে বলে, ও যদি বাসা থেকে কলেজ পর্যন্ত আসতে পারে তাহলে কেন কলেজ গেটের ভিতরে গিয়ে কলেজে ঢুকতে পারবে না? তা হারিয়ে যাবে তোমার এমনটা কেন মনে হলো ভাইয়া? আদিব কপাল কুঁচকে ফেলল। তুই কি সায়েন্সের স্টুডেন্ট? কলি একটু ভাবে নিয়ে বলল, হ্যাঁ, তুমি এটাও জানো না?
এই জন্য তোর মাথায় এত গোবর। কলি রাগে কটমট করতে লাগলো আর বলল, তুমি যে ডাক্তার হয়েছো, তোমার কোন সাবজেক্টে? এখন নিশ্চয়ই বলবা না যে তুমি অনার্সের স্টুডেন্ট ছিলে। আদিব যেন টুস করে ধরা খেয়ে খেল। সে নিজেই তো একজন ডক্টর, তাহলে আদিব কলিকে কি উত্তর দেবে ভাবতে লাগলো। তখনই হুট করে কোথা থেকে যেন রিমঝিম এসে হাজির। রিমঝিম কলির কাছে এগিয়ে বলল, এখন ওইখানে দাঁড়িয়েছিস কেন? আর মাত্র 15 মিনিট আছে, চল ভিতরে তাড়াতাড়ি। আদিব কপাল কুঁচকে ফেলল। কার জন্য সে এতক্ষণ দাঁড়িয়েছিল তাকে ইগনোর করে ভেতরে যাওয়া হচ্ছে। আদিব কর্কট গলায় বলল, এই মেয়ে, তোমার নম্বরটা আমাকে দাও। জি ভাইয়া। নম্বরটা দাও আমাকে। রিমঝিম ছোট কথায় উত্তর করলো। আমি তো ফোন চালাই না। আদিবের ছোট মনটা যেন আবার ভেঙে গেল। আদিব আর পেছালো না, বরং বলল। তোমার আম্মুর নম্বর দাও। রিমঝিম মাথা নত করেই বলল। আমার তো নাম্বার মুখস্থ নেই। আদিব কপাল চাপড়ে বলল, শালার কপাল, সব সময় আমার সাথেই কেন এমন হয়? আর কতগুলো দিন আমি সিঙ্গেল থাকবো? তুমি যাও, আমি ঠিক ম্যানেজ করে নিব। রাত 8টার পর এরা টেবিলে বসে পড়াশোনা করছে। সামনেই ফাইনাল এক্সাম। কিছুদিন কলেজে না যাওয়ার ফলে পড়াশোনায় অনেকটাই পিছিয়ে গিয়েছে। অহনা শিকদার একবার চেয়েছিলেন ইরার সাথে কথা বলতে। ইরা পড়তে বসেছে দেখে কথা না বলে বরং তিনি 1 কাপ কফি দিয়ে চলে গেছেন নিজের রুমে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের ফলে মাথাটা ঝিমঝিম করছে। আদিলের পরিহিত ব্ল্যাক কোট হাতে নিয়ে রুমে প্রবেশ করতে ইরা অল্প তাকিয়ে আবার নজর দিল পড়া টেবিলে। আদিলের মুখে অতিরিক্ত চিন্তার ছাপ। আদিলকে দেখে ইরা কিছুটা মিটমিট করে হাসলো। আদিল সোজা হেঁটে গেল ইরার দিকে। টেবিলের ওপর রাখা কফিতে চুমুক দিতে দিতে বলল, তোমার ফোন বের করো রাইট নাও। ইরা কিছুটা চমকে উঠল। বেশ দ্বিধাবোধ করেই বলল, কিসের ফোন? আদিল চায়ের কাপটাকে ছুঁড়ে ফেলল ফ্লোরে। রাগে রিরি করে বলল, তুই আমার পেছনে লাগলি কেন? আমি তোর স্বামী হই, ঘরের মানুষ হই, আমাকে শত্রু বানিয়ে দিলি। ইরা চুপ করে আছে, কথা বলছে না। তা দেখে আদিল আরো ক্ষিপ্ত মেজাজ হারিয়ে বলল, তোর সাহস হলো কিভাবে আমার পেছনে কলকাঠি নাড়ছিস? এখন মনে হচ্ছে তোকে জানে মেরে দেই। ইরা যেন আর চুপ থাকতে পারল না, উঠে দাঁড়ালো, এগিয়ে গেল আদিলের দিকে। শার্টের কলার ধরে টেনে নিজের কাছে নিয়ে বলল, আপনার হাতে আমার মৃত্যু মঞ্জুর হোক। আদিলের রুহু যেন কেঁপে উঠল ইরা শেষ প্রতিটি বাক্যে। সে তো তাকে মারতে চায় না, ভালোবাসতে চায়, নিজের কাছে রাখতে চায়, সুন্দর একটা সংসার সাজাতে চায়। আদিল আরও চেতে উঠে বলল, অসম্ভব ভালোবাসি তোমাকে। মৃত্যু তো দূরে থাক, আমি কোনোরকম আঁচও আসতে দেব না। আমি আমার পূর্ণতা বলতে শুধু তোমাকেই বুঝি বউ। আদিল ইরার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলল, আমি আমার পূর্ণতা বলতে শুধু তোমাকেই বুঝি বউ। ইরা অল্প হেসে উত্তর করলো। ভালোবাসেন আমাকে? আদিল এবার ইরাকে ছেড়ে দিল। নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটাও হয়তো তোমার কল্পনার বাইরে হবে। তোমার ভাবনারা যেখানে গিয়ে ক্লান্ত হয়ে যাবে, আমার ভালোবাসা ঠিক সেখান থেকেই শুরু হবে। আমার ভালোবাসার গভীরতা মাপতে চাইলে ভালোবাসতে হবে তোমাকেও। তুমি আকাশের দিকে তাকিয়ে ঠিক যতটুকু দেখতে পারো, আমি ঠিক তোমাকে তার 3 গুণ বেশি ভালোবাসিব। আদিল একটা দীর্ঘশ্বাস টেনে ফের আবারও বলল, আমি আমার পূর্ণতা বলতে আমি শুধু তোমাকেই বুঝি। জীবন শেষ হয়ে যাক, যুগ বছর পার হয়ে যাক, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা সারা জীবন অটল থাকুক বউ। ইরা আদিলের কথা শুনে ঝরঝর করে কেঁদে উঠল। এতটা ভালোবাসার পর কিনা সবসময় নিজের স্বামীকে ভুল বোঝে। তার কাছে তো আদিলকে ঘিরে কোনো খারাপ কিছুর কোনো প্রমাণ নেই যে আদিল খারাপ নাকি ভালো। ইরাকে কান্না করতে দেখে আদিল এগিয়ে গেল ইরার দিকে, চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলল, কি হলো, বাচ্চাদের মতন ফ্যান ফ্যান করে কান্না করছো কেন? দেখতে ঠিক কতটা বাজে লাগছে জানো? ইরা আদিলের মুখে এমন অদ্ভুত কথা শুনে আবারও ঝরঝর করে কেঁদে উঠল। আদিল যেন কিছু বুঝে উঠতেই পারল না কি হয় এই মেয়ের। ইরা আলতো করে বেশ অনেকখানি ভালোবাসা নিয়ে আদিলকে বলল, আমিও আপনাকে ভালোবাসতে চাই। আদিল যেন কানে ভুল শুনল। কি বলছে তার পেতনি বউ? আদিল ইরার সামনে গিয়ে চোখের দিকে তাকিয়ে কপালে গাঢ় করে হাত দিয়ে খুব সিরিয়াস হয়ে বলল, কি খেয়েছো বউ উল্টাপাল্টা? নাকি জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসে আছো? ঠিক আছো তুমি? ইরা নাক ছিটকিয়ে বলল, আপনি আসলেই একটা বাজে লোক, আর আনরোমান্টিক পুরো 100-তে 150। যান সরেন এখান থেকে। আদিল মিষ্টি করে হেসে বলল,
তোমার মুখে এত মিষ্টি কথা আমার পোষায় না বউ। তিতা কথাটাই বেশ মজা লাগে শুনতে। বেশি মিষ্টি কিন্তু ডায়াবেটিসের জন্য ভালো না। তাছাড়া আমাদের বংশে আবার ডায়াবেটিসের সংখ্যাটাও একটু বেশি কিনা। ইরা আদিলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। ঠিক আছে, মিষ্টি করে আর কিছু বলবো না আপনাকে। বলতে বলতে ইরা এগিয়ে গেল আদিলের দিকে। কিছুক্ষণ আগে যে শার্টের কলার টেনে ধরে রেখেছিল সেই শার্টের বোতামগুলোকে খুলতে লাগলো। একটা একটা করে শার্টের বোতামগুলোকে খুলে ফেললো। ইরা একবার নজর বুলিয়ে নিল আদিলের প্রশস্তবান বাহুর ওপর। আদিলের উন্মুক্ত বাহুর দিকে তাকাতেই ইরা মনে মনে আওড়ালো, এত জিম বডি দিয়ে কি হয়? সেই তো 6 ফুট মানুষ হয়ে 5 ফুট 5 ইঞ্চি মেয়ের কথাতেই উঠতে বসতে হয়, তাহলে লাভ কি? বলেই ইরা ফিক করে হেসে দিল। আদিল ইরার হাসির কারণটা হয়তো বুঝতে পারেনি, তবে ইরাকে 2 হাতে ঝটকা টানে নিজের কাছে ইরার কোমর টেনে নিয়ে বলল, এত নজর দিবেন না ম্যাডাম। আমার সবকিছু শুধু আমার বউয়ের জন্য। আর বউ যে পরিমাণ জেলাস আমাকে নিয়ে, কেউ যদি আমার দিকে বাঁকা নজরে তাকায় তাহলে কিন্তু আমার বউ আপনার খবর করে দেবে ম্যাডাম। ইরা অল্প হেসে উত্তর করল। তাহলে আমি কে? আদিলের সহজ সরল উক্তি। সত্যি তো? তাহলে আপনি কে? ছাড়ুন আমাকে, এইভাবে দাঁড়াবেন না প্লিজ। আমার বউ দেখলে মাইন্ড করবে। ইরা সত্যি সত্যি ছেড়ে দিল আদিলের শার্ট। আদিল থেকে নিজেকে দূরে নিতে নিতে বলল, শিকদার সাহেব, আপনার বউয়ের থেকে পারমিশন নিয়ে তারপর আপনি আমার কাছে আসবেন। আদিল বিছানায় গা এলিয়ে দিয়ে বলল। যদি বউ পারমিশন না দেয় তখন কি হবে ম্যাডাম? ইরা বলল, তাহলে আমরা গোপনে গোপনে পরকীয়া চালাবো আপনার বউকে না জানিয়ে। তাহলে কেমন হবে শিকদার সাহেব? আদিল বলল, আমার বউ অনেক অনেক সুন্দর। আর জানো, সে খুব ডেঞ্জারাস। যদি জানে আমি পরে গিয়ে করি তাহলে আমাকে জানে মেরে দেবে। ইরা নিজের চুলে হাত খোপা করতে করতে বলল, ছি, নিজের বউকে এত ভয় পান? অনেক ভয় পাই, ভয় বিড়াল হয়ে যাই। ইরা ফিক করে হেসে ফেলল আর বলল, সত্যি আপনি একটা নাটকবাজ। সেম টু ইউ বউ। ইরা যেই রুম থেকে বের হয়ে চলে যাবে তার আগেই সারাদিন মাথার ঘুরঘুর করা একটা প্রশ্ন মনে আসতেই আদিলকে জিজ্ঞাসা করলে, আমাকে বিয়ে করার একটা রিজন বলেন। এসব ফালতু প্রশ্ন করার এটা কি কোনো সময় হলো? ইরা গাল ফুলিয়ে বলল, বলতে বলেছি না, বলেন। এখন মনে পড়ছে না, মনে পড়লে অবশ্যই তোমাকে বলবো। ইরা মুহূর্তেই রেগে গিয়ে বলল, তাহলে আমি বলি, আপনি কেন বিয়ে করেছেন আমাকে? আদিল বলল। নট ইন্টারেস্টেড। ইরার হাতের কাছে টেবিলের ওপর থেকে একটা বই ছুঁড়ে মারল আদিলের দিকে আর রাগে ফুসফুস করতে করতেই বলল, আমি আপনাকে থাপ্পড় মেরেছিলাম, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমায় বিয়ে করেছেন। আমার আর আমার আব্বুর চেয়ারম্যান যাতে করে আপনি নির্বাচনে দাঁড়ালে সুবিধা করতে পারেন, তার জন্যই বিয়েটা করেছেন, তাই না? সুবিধাবাদী লোক একটা। আদিল ইরার কথা শুনে ফিক করে হেসে দিল। আদিলকে হাসতে দেখে ইরাও হেসে ফেলল। সাধারণ হাসির মতন নয় আদিলের হাসি, দেখতে অসাধারণ লাগছে। আদিল খুব বেশি হাসে না, মুখটাকে বাংলা পাঁচের মতন লাগে, তবে হাসলে বেশ অনেকটাই সুন্দর লাগে। আদিল বলল, আমার বউ তো বুদ্ধিমতী, আমি তো এটাই জানতাম। ইরা একটু ভাব নিয়ে বলল, আমি তো বুদ্ধিমতী। বুদ্ধিমতী কিভাবে হলে? প্রশ্ন তো করছো মূর্খের মতন। আপনি মূর্খ। আদিল তর্কে জড়ালো না, বরং বলল, হ্যাঁ আমিই মূর্খ, তবে তোমার মূর্খ স্বামী কিন্তু বাংলাদেশ থেকে নয়, ইউএস থেকে পড়াশোনা করে আসছে। জানি জানি, আপনি আনসার দিন। অ্যান্সার যদি দেই তাহলে কি 1 কাপ কফি বানিয়ে দেবে? ইরা 1 মিনিট ভেবে নিয়ে তারপর বলল, ওকে, ডান। আদিল বলল, যদি প্রতিশোধ নেওয়ার হতো তাহলে তো তোমাকে বিয়ে করতাম না, তাই না? বিয়ে না করেও অন্যভাবে মারার জন্য অনেক টিপস ছিল, যেমন ধরো গাড়ি চাপা দিয়ে মারা, অ্যাসিড দিয়ে তোমার পুরো মুখ জ্বালিয়ে দেয়া। আমি কিন্তু এইসব করিনি। কেন করিনি বলো তো? কেন? ভালোবেসেছিলাম প্রথম দেখাতেই। আর তুমি বললে তোমার বাবা চেয়ারম্যান, তার জন্য বিয়ে করেছি নিজের সুবিধার জন্য। সেখানে আমার ড্যাড স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে চেয়ারম্যান শ্বশুর ততটাও ভূমিকা রাখবে বলে তো আমার মনে হয় না। মিস মাথামোটা আমার বউ, যাও গিয়ে কফি নিয়ে আসো। ইরা গাল ফুলিয়ে আদিলের দিকে এগিয়ে আদিলের হাতের ঘড়িটাকে চোখের সামনে ধরেই বলল, কয়টা বাজে? আদিল বলল, 9:50। সবাই নিচে অপেক্ষা করছে রাতে ডিনার করার জন্য, আর আপনি কফি খাবেন এই অসময়ে? যান, শাওয়ার শেষ করে নিচে আসুন। কফিটা তোলা রইল অন্য একদিনের জন্য, অবশ্যই বানিয়ে খাওয়াবো। কথা শেষ করে ইরা চলে গেল নিচে। কলির এক্সাম, তাই কলি পড়াশোনা করছে।
এমনিতে এক্সাম না থাকলেও খুব বেশি পড়াশোনা করে না। এর মাঝে আদিব কয়েকবার রুমে এসেছে, কিন্তু কোলের রুমে যতবার আসে তখনই কেউ না কেউ থাকে। কোলে বিষয়টা দেখেও না, না দেখার মতন করে পড়াশোনা করছে। নিচে খাবার রেডি করার জন্য মায়মুনা শিকদার কোলের রুম থেকে চলে গেছে। সেই সুযোগে আদিব আবারও কোলের রুমে ঢুকে পড়ল। আদিব কিছু সংকোচ নিয়েই বলল, রিমঝিমের আম্মুর নাম্বারটা দে তো। পড়াশোনা বাদ দিয়ে আবার আমাকে বলিস না। আসো ভাইয়া, গল্প করি। কোলের বইটা বন্ধ করে আদিলের দিকে তাকিয়ে বলল, ঠেকা পড়ছে, তোমার সাথে আমার গল্প করা লাগবে। আর তার থেকে ভালো আমি বোবা হয়ে থাকবো। নম্বরটা দিব কেন? এমনি একটু কথা বলবো, দে। রিমঝিম আমাকে একদম সরাসরি বলে দিয়েছে তোমাকে যেন কোনো রকম নম্বর না দেই। তুমি নাকি সুবিধার না। তাই? হুম। ওকে তুই কল দে, আমি রিমঝিমকে জিজ্ঞাসা করব আমি কি করছি, ওর সাথে আমাকে কেন শুধু শুধু মিথ্যা অপবাদ দিল। তোমার ফোনে তো ব্যালেন্স নাই। ঠিক আছে, আল্লাহ তোদের একদম ঠিকভাবে মিলিয়ে দিয়েছে। একজনের তো ফোন নাই, আর একজন নিজের আম্মুর নম্বরটাও জানে না। তাই তুই ফকিন্নির ফোনে ব্যালেন্সও রাখিস নাই। বাহ, তোদের কি জুটি, পুরাই কিপটা প্রো ম্যাক্স। কলি কপাল কুঁচকে বলল, আম্মুকে বলবো তুমি আমাকে একদম পড়তে দিচ্ছ না, ভীষণ ডিস্টার্ব করছো। আদিব কলির গাঁটটা মেরে বলল, ডাক, সাথে আমিও ডাকবো ছোট আম্মুকে। আমি তো আম্মুকে ডেকে বলবো তুমি আমাকে পড়তে দিচ্ছ না। তুমি ডেকে কি বলবা? আমি বলবো তুই আমাকে তোর বান্ধবীর সাথে লাইন করতে বলছিস, কিন্তু আমি রাজি না হওয়ায় দেখে তুই বকা খাওয়ানোর জন্য ডাকছিস ছোট আম্মুকে। আমিও এটাই বলবো। তোমার মনে হয় আম্মু বিশ্বাস করবে? অবশ্যই করবে, ছোট আম্মু জানে আমি একদম মিথ্যা কথা বলি না, বরং তুই বকা খাবি। ডাকবো আম্মুকে, দেখবি। কলি মুখটা কাদো কাদো করে ফেলল। সত্যি আমার কথা আম্মু বিশ্বাস করবে না, বরং ভাইয়ের কথা বিশ্বাস করবে। তাই কলি মায়ের বকা খাওয়ার ভয়ে নাক সিটকিয়ে বলল, তাড়াতাড়ি বলো কি বলবা। আমার তোমাকে দেওয়ার মতন আমার তেমন কোনো সমস্যা নেই। ওরে আমার সিরাজউদ্দ ওলার বংশধর, কি ব্যস্তটাই না আপনি। নম্বর দে। কার নাম্বার দিব তোমাকে? রিমঝিমের আম্মুর। কলি 32 পাটি বের করে আদিবকে বলল। আমি তোমাকে রিমঝিমের নাম্বার দিব, কিন্তু আদিব খুশিতে গদগদ হয়ে বলল, রিমঝিম তো ফোন চালায় না, তাহলে ওর নম্বর কোথা থেকে দিবি? ভাইয়া সিরিয়াসলি তুমি একটা গাধা। কলেজে পড়ুয়া মেয়ের কাছে কি না ফোন থাকবে না, তুমি এটাও বিশ্বাস করো? আদিব ভাবলো সত্যি তো, কলি ঠিক বলছে। তাহলে আদিব কি বোকা বনে গেল? তাই আদিব কলিকে বলল। ঠিক আছে কলি, নম্বরটা দে। কলি ডান হাত চুলকাতে চুলকাতেই বলল, হাত চুলকানির রহস্য কি ভাইয়া? হয়তো আমার হাত তোমাকে কাছ থেকে কিছু চাইছে। আদিব মাথা চুলকাতে শুরু করলো। হাত আবার কথা বলে নাকি? আদিল কলির হাত টেনে নিজের চোখের সামনে নিয়ে বলল, তোর হাতে তো দেখা যায় মুখও আছে। তোর হাতে তো দেখা যায় মুখও আছে। কি বলতে চাই তোর হাত? বলতে বল। তুই যদি মুখ দিয়ে বলিস তাহলে লাথি মেরে তোকে ফেলে দেব। আদিব যদি সত্যি লাথি মারে সেই ভয়ে কলি নিজের হাতে লিখল। একটা নম্বরের জন্য আমি চাইলে 11,000 টাকা চাইতে পারতাম তোমার কাছে। মানে ফোন নম্বর তো 11টাই হয়, তাই না ভাইয়া? কিন্তু তুমি আমার ভাইয়া, তাই তোমার জন্য স্পেশাল ছাড়। তুমি 10,500 টাকা দিও, নম্বরটা নিয়ে নিও। আদিব বুকে হাত দিয়ে বলল, আজকে আব্বুর ডায়লগটা মনে হয় কাজে দিবে। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। তুই একটা নাম্বারের জন্য এত টাকা ডিমান্ড করতে পারিস না। নাম্বারটা দে, নয়তো স্ট্রাক হয়ে যাবে। কলি 2 হাতে তালি মেরে বলল, তুমি তুমি তো বড় আব্বুকেও হার মানিয়ে দিলে ভাইয়া। যাই হোক, বাকি কম ফাঁকি। টাকা বের করো, নয়তো রুম থেকে বের হও, গেট আউট। আদিব 500 টাকার একটা নোট হাতে দিয়ে বলল, তোর ভাই এখনো বেকার, আপাতত এই টাকাটা রাখ, পরে আবার আরেকদিন দিয়ে দেব, প্রমিস। নাম্বারটা দে। কলি মুখ বাঁকিয়ে বলল, বাকি কম ফাঁকি। দিলে দাও, না দিলে যাও, আমাকে ডিস্টার্ব করো না তো ভাইয়া।
দিব বোনও, সত্যি। তুই নম্বরটা আগে দে, তারপর আমি রুমে থেকে টাকা এনে তোকে দিয়ে দিব। ট্রাস্ট মি। আদিবের কথা একটু একটু বিশ্বাস হলো কলির, তাও বলল, তুমি শিকদার বাড়ির ছেলে, তোমাকে ভরসা করার পুণ্যের কাজ হবে না। তবুও আমি মুসলমান, এক একবার না হয় বিশ্বাস করেই দেখি। আদিবের মুখটা চকচক করে উঠল। কলির বিছানার ওপর থেকে ফোনটা এনে নাম্বার বের করে দিল আদিবকে। সাথে সাথে আদিব নাম্বারটা তুলে নিয়ে এক দৌড় লাগালো রুমের দিকে। কলি হালকা হেসে ফের আবারও পড়তে বসলো। আদিব নিজের রুমে গিয়ে নম্বরে বের করে ডায়াল করতেই কল রিসিভ করলো একজন পুরুষ। আদিব ভেবেছিল হয়তো রিমঝিমের বাবা, তাই সালাম দিয়ে বলল, আঙ্কেল, আমি রিমঝিমের ইংলিশ টিচার। রিমঝিম কোথায়? অপর পাশের লোকটার কণ্ঠটা বেশ ভারী, বয়স মনে হলো বেশ। তিনি একদম এক ধমক দিয়ে বললেন, যেই মিয়া, রিমঝিম কেরা? আদিব বলল। আপনি রিমঝিমের বাবা না? লোকটা বলল, ওই মিয়া, কারে ফোন দিছেন আবল তাবল? আমার তো 10টা পোলা মেয়ে নাই, একটাও। ফাউল লোক। বলেই লোকটা ফোন কেটে দিল। আদিব মুহূর্তেই রেগে ফুসফাস করতে করতে চলে গেল কলির রুমে। আদিবকে গোমরা মুখে রুমে আসতে দেখে কলি ফিক করে হেসে দিয়ে বলল, ভাইয়া, তুমি হয়তো ভুলে গিয়েছো আমিও কলি শিকদার, এই শিকদার বাড়ির রাজকন্যা। তুমি আমাকে আলু খাইয়ে চলে যাবে আর আমি কিনা শুধু বসে বসে খাবো? নো চান্স। আদিব কপাল কুঁচকে বলল, তার মানে তুই ইচ্ছে করে ভুল নম্বর দিছিস আমাকে? যার নম্বর তোমাকে দিয়েছিলাম উনি আমাদের কলেজের দারোয়ান মদন কাকা। কলি বলেই হাসতে হাসতে ঘুরিয়ে পড়ল বিছানায়। আদিব রেগে গিয়ে বলল, ঠিক করলি না এটা। তুমি ডিল অনুযায়ী আমাকে টাকা না দিয়ে দৌড় দিবে রুমে চলে গেলা। তার বেলায় তুমি খুব ভালো কাজ করেছো, তাই না? 11,000 টাকা একটা পয়সা কম নিব না। আদিব কলির দিকে ভেঙচি দিয়ে বলল, আরে প্রমাণ দে, রিমঝিমের নম্বর তোর কাছে আছে, তারপর শিওর হয়ে টাকা দিয়ে দেবো তোকে পুরো 11,000। ওকে। কলি বিছানার ওপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে কল করলো রিমঝিমকে। একবার রিং হওয়ার পর কল রিসিভ করলো রিমঝিম। কলি হ্যালো বলতেই রিমঝিম বলে উঠল, পড়ালেখা না করে কল করছিস এত রাতে? কলি বলল, তোকে খুব মিস করছিলাম তাই না? আচ্ছা ভাবি, কি করছিস? রিমঝিম বলল, ভাবি ডাকছিস আবার তুই তুই করে বলছিস? তোর ভাইয়ের কাছে বিচার দিব কিন্তু। কলি বলল, তাহলে ভাইয়াকে ডাকবো? না না, বিচারটা তোলা থাক, সব বিয়ের পর একসাথে দিব। কি করছে আমার জামাইটা? আদিব কিছু বলতে যাবে তার আগেই কলি বলল ইশারায় চুপ করতে, তাই আদিবও চুপ হয়ে গেল। কলি বলল, তোর জামাই আপাতত আমাকে বকা খাওয়ানোর প্ল্যান করছে। জামাইয়ের খোঁজ না নিয়ে ননদের খোঁজ নিচ্ছিস? আহা, কি সৌভাগ্য কপাল আমার। ভাইয়াকে কবে মনে কথা বলবি? রিমঝিম শব্দ করে হেসে বলল, জানি না, এখন রাখি। বলেই রিমঝিম কল কেটে দিল। আদিব ভ্রু নাচিয়ে বলল, কি চলছে এইসব? কলি বলল, বাচ্চারা কি আর এসব বুঝবে? আগে বড় হও তুমি। তাছাড়া টাকা ছাড়া ফাঁকির মতন দোয়া আমি নম্বর চেও না। হয়তো তোমার জন্য মায়া করে টাকা না পাওয়ার দুঃখে নম্বরটা ডিলিট করে দিতে হবে। রিমঝিমের নম্বরটা কিন্তু এখনও আমার মুখস্থ নেই, বলে দিলাম। বলেই কলি দৌড় লাগালো আম্মু আসছি বলে। সবাই খাওয়ার টেবিলে বসে নিজেদের মতন করে খাবার খাচ্ছে। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলেন, সপ্তাহখানেক পরে নির্বাচন। আমার মনে হয় কোনো রকম রিস্ক নেওয়া আমাদের ঠিক হবে না। পিয়াসকে বাড়িতে আনার ব্যবস্থা করো। আদি শিকদার কিছু বলতে চাইলে আশরাফ শিকদার বললেন, চিন্তা করো না, সবার ভালোর জন্য করছি। ঈশান রাতের খাওয়া শেষ করে রুমে বসে অপেক্ষা করছে জুথির শাশুড়ির সাথে সবকিছু গুছিয়ে রেখে তারপর রুমে আসলো। ঈশান বিছানায় শুয়ে জুথিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। জুথি হাত মুখ ধুয়ে মাথায় চিরুনি চালাতে গিয়ে লক্ষ্য করলো ঈশান হাসছে।
তাই জুথি চিরুনি রেখে হাত খোপা করে এগিয়ে গেল ঈশানের দিকে। বিছানায় গিয়ে বসলো ঈশান এর এক পাশে আর বলল, আমাকে দেখে এইভাবে হাসতেছেন কেন? আমাকে দেখে কি আপনার জোকার মনে হয়? ঈশান মাথা নেড়েই বলল, একদমই জোকারের মতো লাগছে না, পরীর মতো লাগছে আমার বউটাকে। আমার কিউট বউটা, পুরো কিউটের ডিব্বা লাগতেছে তোমাকে। কিউটের ডিব্বাও হয় আবার কেমন? ঈশান কপাল কুঁচকে বলল, হাও, সব কিছুর ডিব্বা হয়। বাই দ্য ওয়ে, সকালে তোমার কিছু হয়েছিল? জুথি ভেবে বলল। কিছুই হয়নি তো। ঈশান বলল, তাহলে ওই রকম লজ্জা পেয়ে কমফোর্টের নিচে চলে গেলে কেন? ও, মনে পড়েছে। জুথির আচমকা মনে পড়েছে কথাটা শুনে ঈশান বড় হা করে তাকালো। সাথে সাথে জুথি লজ্জা পেয়ে হাত দিয়ে মুখ লুকালো। ঈশান উঠে গিয়ে জুথির মুখের সামনে থেকে হাত সরিয়ে কপালে একটা চুমু দিয়েই বলল, মনের মিল তো হয়ে গেছে, এবার না হয় নিঃশ্বাসে নিঃশ্বাসের মিলটাও হয়ে যাক। বলেই ঈশান এক টানে জুথিকে নিজের বুকে টেনে আনলো। জুথিও টানের গতিবেগ সামলাতে না পেরে সোজা গিয়ে পড়লো ঈশানের বুকে। ঈশান জুথির মুখের ওপর পড়া এলোমেলো চুলগুলোকে সরিয়ে দিয়ে ঠোঁট ডোবালো জুথির ঠোঁটে। ঈশান জুথির কোমর টেনে নিজের কোলে তুলে নিল। জুথি শক্ত করে টেনে ধরলো ঈশানের শার্ট। বেশ কিছু মিনিট পর ঈশান ঠোঁট ছেড়ে মুখ ডোবালো জুথির উন্মুক্ত ঘাড়ে। দুজনের নিঃশ্বাস ওঠানামা করছে প্রতিনিয়ত। ঈশান জুথিকে বিছানায় শুয়ে দিয়ে জুথির ওপর উঠে পড়ল। জুথি কাঁপা কাঁপা গলায় বলছে, প্লিজ সরুন। ঈশান কোনো রকম নিজের শার্টটা খুলে ফেলে মুখ ডোবালো জুথির ঘাড়ে। বুকের ওপর ওড়নাটাকে একটানে খুলে ফেলে দিল দূরে কোথাও। নিঃশ্বাসের প্রতিটি ছোঁয়া বলে দিচ্ছে তারা ঠিক একে অপরের কতটা কাছে। ঈশান এলোমেলো হাতে জুথির জামাগুলোকে খুলে ফেলল। জুথি যেন এসবের জন্য একদমই প্রস্তুত ছিল না। ঈশান জুথির উন্মুক্ত শরীরের প্রতিটি স্থানে গাঢ় চুমু এঁকে দিল। জুথি খামচে ধরল ঈশানকে। জুথির ছোট ছোট আঘাতে ঈশানের কিছু জায়গায় দাগ বসে গেছে এতক্ষণে। ঈশান খুব তৃপ্তি নিয়ে আদর করতে লাগলো জুথিকে। মুহূর্তেই দুজনে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। রাত 11টা। ঘড়ির কাঁটার টুংটাং আওয়াজ তুলে তারে জানান দিচ্ছে বাইরে বাতাসের সাথে ঝিরিঝিরি বেশ কিছুটা টুপটাপ আওয়াজ তুলে বৃষ্টি পড়ছে। বাইরের উত্তপ্ত ঠান্ডা শীতল আবহাওয়া বয়ে যাচ্ছে। শীত অতি নিকটে। আদিপ রুমের বড় জানালা খুলে দিয়ে বিছানায় শুয়ে এক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। সে বেশ অনেকটাই নার্ভাস। আদিপ কলিকে সত্যি সত্যি 11,000 টাকা ক্যাশ দিয়ে তারপর নাম্বারটা এনেছে রিমঝিমের। এখন চিন্তার বিষয়, কলি কি সত্যি সত্যি নাম্বারটা দিল রিমঝিমের, নাকি আবারও নতুন কোনো মদন কাকার নাম্বার দিল। তাই আদিপ কলিকে পরীক্ষা করার জন্য করলো কলির দেয়া নম্বরে। আদিপ বেশ কয়েকবার কল করার পরও রিমঝিম কল ধরলো না দেখে আদিপ বেশ বিরক্ত নিয়ে আবারও কল করলো। আদিপ ভাবলো হয়তো অচেনা নাম্বার, তাই দেখে রিমঝিম কল তুলছে না। একবার দুইবার করে পুরো 4বার কল করার পর রিমঝিম কল রিসিভ করলো। নাম্বারটা অপরিচিত থাকায় সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কে বলছেন? আদিপ মিষ্টি হাসি দিয়ে বলল, আপনার স্বামী বলছি। রিমঝিম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি তো বিয়ে করিনি, স্বামী হলেন কিভাবে? আদিপ বিছানার সাথে গা মিশিয়ে গিয়ে বলল, বিয়ে ছাড়া ননদ থাকতে পারে, স্বামীও থাকতে পারে মিসেস রিমঝিম। রিমঝিম কপাল কুঁচকে বলল, মানে কি? কিসব বলছেন আবুল তাবুল? আমি আবুল তাবুল বলছি না রিমঝিম, আমি আপনার ননদের ভাই বলছি। রিমঝিম মুহূর্তেই বুঝতে পারলো কলটা কে করেছে। তাই রিমঝিম অবাক হয়ে ঠোঁটে ঠোঁট কামড়েই বলল, ভাইয়া আপনি? আদিপ এক উচ্চ ধমকে বলে উঠল, বান্ধবীকে ননদ বানাতে পেরেছেন, তাই বলে স্বামীকে ভাইয়া বানাতে পারবেন না? রিমঝিম আমতা আমতা করেই বলল, না না, মানে আসলে কি হয়েছে আমি আপনাকে বলছি। কোনো কিছু বলতে বা বুঝতে হবে না আপনাকে। মিথ্যা কেন বলছেন আমাকে? কি মিথ্যে বলেছি আপনাকে? তুমি নাকি ফোন ইউজ করো না, তাহলে এত রাতে তুমি কার ফোন ইউজ করছো? রিমঝিম বলল, আমি তো আম্মুর ফোন চালাই। আপনাকে বললাম না আমার কোনো ফোন নেই। রাতের কিছু নোট ছিল অনলাইনে, আমি সেগুলি পড়ছি। আদিপ বেশ কিছুটা সংকোচ নিয়ে বলল,
একজন কলেজ পড়ুয়া মেয়ের কাছে ফোন নেই, এই কথা কি বিশ্বাসযোগ্য? রিমঝিম অল্প হেসে উত্তর করলো। একজন শিক্ষকের মেয়ের কাছে এই সব কিছুই সম্ভব। মানে